হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচের ভবিষ্যৎ পাবলিকিয়ানরা, ভবিষ্যৎ ধাবিয়ানরা, চবিয়ানরা, রাবিয়ানরা, আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। তোমরা জানো যে তোমাদের এইচএসসি পরীক্ষা সদ্য শেষ হলেও তোমাদের সামনে কিন্তু বিশাল এক পরীক্ষা, যেটাকে আমরা অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষা বলি, সেটি এখনো বাকি রয়েছে। অতএব তোমাদের কিন্তু এই মুহূর্তে রেস্ট করার কোনো সুযোগ নেই। তোমাদেরকে পড়ার টেবিলের সময়টা আগের চেয়ে আরো বেশি বৃদ্ধি করতে হবে, কারণ তোমরা জানো যে অ্যাডমিশন কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশি শিক্ষার্থীদের জীবনের গতিকে অনেকটা ঘুরিয়ে দিতে পারে, বা জীবনের গতি অনেকটা নিয়ন্ত্রণ করে দেয় বলা যায়। ঠিক আছে, তো তোমরা জানো যে বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তারা হচ্ছে জিপিএর উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট আবেদন যোগ্যতা দিয়ে তারা বিভিন্ন ইউনিট করে হচ্ছে তারা ভর্তি পরীক্ষা নেয়। তন্মধ্যে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটগুলো আছে, অর্থাৎ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের জন্য যে আলাদা আলাদা ইউনিট করা আছে, সেই ইউনিটগুলো নিয়ে কথা বলবো। আশা করছি ইউনিট সম্বন্ধে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্বন্ধে তোমার আর কোনো প্রশ্ন বাকি থাকবে না যদি তুমি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করি। প্রথমত বলে নেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্যের শিক্ষার্থীদের জন্য মোট 4টি ইউনিট বা 4টি বিভাগ আছে। তন্মধ্যে একটি হচ্ছে এ ইউনিট, আরেকটি বি ইউনিট এবং আরেকটি সি ইউনিট, এবং আরো একটি হচ্ছে চারুকলা ইউনিট। এই চারুকলা ইউনিটটি মেইনলি সবার জন্য, এটাতে সবাই অত একটা পরীক্ষা দেয় না, তাই তবুও আমরা হচ্ছে সংক্ষিপ্ত করে একটু আলোচনা করব। আচ্ছা, প্রথমে যদি হচ্ছে আমরা এ ইউনিটের কথা বলি, এই ইউনিটটি মেইনলি প্রধানত বিজ্ঞানের জন্য। এই ইউনিটটি মেইনলি বা প্রধানত হচ্ছে কি বিজ্ঞানের জন্য। আর বি ইউনিট হচ্ছে প্রধানত মানবিকের জন্য, আর সি ইউনিট হচ্ছে প্রধানত বাণিজ্যের জন্য। তবে বিগত বছরগুলোতে ঢাবি তাদের ইউনিটগুলোতে বিশাল পরিবর্তন এনেছে। তো যার ফলে হচ্ছে প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা বিভাগের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে। কথা শুনে হয়তো অবাক হতে পারো যে ভাই, বিজ্ঞানের ইউনিটে কিভাবে হচ্ছে মানবিকের শিক্ষার্থী কিংবা বাণিজ্যের শিক্ষার্থী পরীক্ষা দেয়। আমি মিথ্যে বলছি না, কথা সত্যি, তোমাকে বোঝাচ্ছি। দেখো, বিজ্ঞানের ইউনিটটাতে মেইনলি প্রধানত তাদের, অর্থাৎ এই যে ইউনিটটাতে যত বেশি সিট আছে, যত সিট আছে, এই প্রত্যেকটি সিটের অধিকাংশ সিটই হচ্ছে বিজ্ঞানের জন্য বরাদ্দ। বাট এছাড়াও হচ্ছে মানবিকের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারে, বাণিজ্যের শিক্ষার্থীরাও এখানে পরীক্ষা দিতে পারে। ঠিক আছে, এবার যদি আমরা হচ্ছে বি ইউনিটটি দেখি, বি ইউনিটের ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বেশি আসন, বি ইউনিটে সবচেয়ে বেশি আসন রয়েছে। এবং পূর্বে তোমরা অনেকেই জানো যে বিভাগ পরিবর্তন বলে একটা আলাদা স্বতন্ত্র ইউনিট ছিল, যাকে আমরা ঘ বা ডি ইউনিট বলতাম, কিন্তু সেই ঘ বা ডি ইউনিটটা এখন হচ্ছে ওই বি ইউনিটের অন্তর্ভুক্ত হয়ে গেছে। অর্থাৎ সেই ডি ইউনিটটিকে বিলুপ্ত করে ওই ডি ইউনিটের যত সিটগুলো ছিল বা আসন ছিল, ওই আসনগুলো বি ইউনিটে নিয়ে আসা হয়েছে। কিন্তু মনে রাখবা, বিভাগ পরিবর্তন কিন্তু বাদ দেওয়া হয় নাই, বিভাগ পরিবর্তন কিন্তু আছে এবং আগের মতোই আছে। শুধু হচ্ছে তুমি ওই ডি ইউনিটের পরিবর্তে বি ইউনিটে পরীক্ষা দিবা, ব্যাস এতটুকু পরিবর্তন হয়েছে। আচ্ছা, এই বি ইউনিটেও কিন্তু চাইলে বিজ্ঞানের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে, বাণিজ্যের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে, এবং মানবিকের পরে এই বি ইউনিটে কিন্তু বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ আসন রয়েছে। তারপর যদি আমরা হচ্ছে সি ইউনিটের দিকে তাকাই, এই সি ইউনিটে কিন্তু বাণিজ্যের শিক্ষার্থী ছাড়া বিজ্ঞান এবং মানবিকের শিক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারে। তো চলো আমরা প্রত্যেকটা ইউনিটের আসন সংখ্যাগুলো জেনে নেই। এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের মোট আসন সংখ্যা হলো 1851টি। যার মধ্যে বিজ্ঞানের জন্য বরাদ্দ 1775টি, মানবিকের জন্য 51টি এবং বাণিজ্যের জন্য মোট 25টি আসন। তারপর আমরা যদি বি ইউনিট বা হচ্ছে কলা সমাজবিজ্ঞান ইউনিটে তাকাই, তাহলে এখানে হচ্ছে বিজ্ঞানের জন্য মোট আসন বরাদ্দ হচ্ছে 908টি, মানবিকের জন্য 1744টি এবং বাণিজ্যের জন্য 282টি। এই আসনটি অর্থাৎ বি ইউনিটটি কিন্তু হচ্ছে মেইনলি বিভাগ পরিবর্তনের ইউনিট। ওকে, মেইনলি বিভাগ পরিবর্তনের ইউনিট, যেটাকে আমরা হচ্ছে আগে ডি ইউনিট হিসেবে চিনতাম, ওই ইউনিটটা এখন এখানে এসে একসাথে হয়ে গেছে। আচ্ছা, তারপর সি ইউনিটের মোট আসন সংখ্যা হচ্ছে 1050টি। তার মধ্যে বাণিজ্যের জন্য বরাদ্দ 930টি, বিজ্ঞানের জন্য বরাদ্দ 95টি এবং মানবিকের জন্য বরাদ্দ 25টি। অতএব আমরা জানতে পারলাম যে প্রত্যেকটি ইউনিটেই হচ্ছে সমস্ত বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে, তবে সেখানে হচ্ছে আসন সংখ্যার একটা সীমাবদ্ধতা থাকে। তবে একটা কথা বলে নেই যে এই ইউনিটে কিন্তু হচ্ছে, এই যে তোমার প্রশ্ন হতে পারে যে ভাই এখানে তো জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, তারপর হচ্ছে রসায়ন, এইগুলো থেকে পরীক্ষা দিবে, তাহলে এখানে মানবিকের শিক্ষার্থীরা কিভাবে অংশগ্রহণ করবে আমরা ভিডিওর শেষ দিকে বলতেছি। সবগুলোর যেই মান বন্টন, কোন সাবজেক্টে কত নম্বরে পরীক্ষা দিতে হবে, আমরা সবকিছু বলে দিব। চলো আমরা হচ্ছে এই ইউনিটগুলোতে আবেদনের যেই যোগ্যতা, সেই আবেদনের যোগ্যতা আমরা দেখে নেই। এই জিনিসগুলো কিন্তু হচ্ছে গত বছর যেই পরীক্ষা হয়েছিল সেই সার্কুলার অনুযায়ী আমরা ভিডিও মেক করতেছি। এবার কিন্তু নতুন 2024 সালে করে কোনো সার্কুলার আসে নাই। তো আসলে আমরা অবশ্যই আপডেট দিব। আশা করছি কোনো রকম পরিবর্তন হবে না তেমন। আচ্ছা দেখো, আবেদন যোগ্যতা, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে অবশ্যই 2022 সালে এসএসসি বা দাখিল, 2024 সালে এইচএসসি বা আলিম পাস হতে হবে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার সেকেন্ড টাইম নেই। আমরা জানি না এবার কর্তৃপক্ষ কোন রকমের পরিবর্তন আনবেন কিনা, বাট এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম নেই।
আচ্ছা, এখন তুমি যদি হচ্ছে এ ইউনিটে পরীক্ষা দিতে চাও, হ্যাঁ, এই যোগ্যতাটার পাশাপাশি তোমাকে এসএসসি এবং এইচএসসি তে আলাদা করে 3.50 থাকতে হবে এবং চতুর্থ বিষয় সহ ওই জিপি এর যোগফল হতে হবে 8.00। আচ্ছা, এবার মানবিকের শিক্ষার্থীদের হচ্ছে এসএসসি এবং এইচএসসি তে মোট জিপিএ আলাদা করে 3.00 করে থাকতে হবে এবং মোট থাকতে হবে 7.50। আচ্ছা, বাণিজ্যের শিক্ষার্থীদের মোট জিপিএ থাকতে হবে 7.50 এবং আলাদা করে থাকতে হবে 3.00। আচ্ছা, এখন একটা প্রশ্ন থেকে যায় যে ভাই আপনি বললেন যে এ ইউনিটে হচ্ছে সমস্ত শিক্ষার্থীদের সমস্ত বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে, তাহলে আমরা এখানে পাচ্ছি বিজ্ঞানের শিক্ষার্থীদের আবেদন যোগ্যতা 8.00, তাহলে এখানে যদি মানবিকের শিক্ষার্থীরাও পরীক্ষা দেয় তাহলে তাদের আবেদন যোগ্যতা কত? চলো বলে দিচ্ছি। এই যে একটা জিনিস খেয়াল করো, এই যে বিজ্ঞানের শিক্ষার্থীদের যে আবেদন যোগ্যতা এটা তাদের জন্য ফিক্সড, একটু ভালো করে শোনো, এটা তাদের জন্য ফিক্সড। তারা এবার যে ইউনিটেই পরীক্ষা দিক, বিতে দিক, সিতে দিক, এই আবেদন যোগ্যতাটা থাকলে তবেই তারা দিতে পারবে। ওকে, এই আবেদন যোগ্যতাটা যদি থাকে তবেই তারা দিতে পারবে। আবার মানবিকের শিক্ষার্থীদের এই আবেদন যোগ্যতাটা 7.50, এটাও কিন্তু ফিক্সড। তারা এই যে বি ইউনিট ছাড়াও সি এবং এ দুইটা ইউনিটেই হচ্ছে এই যোগ্যতাটা যদি থাকে তাহলে তারা পরীক্ষা দিতে পারবে। আবার আমরা যদি বাণিজ্যের যোগ্যতার দিকে তাকাই তাহলে হচ্ছে এই 7.50 যদি থাকে সে সি ইউনিটে মেইনলি পরীক্ষা দিবে এবং এটা ছাড়া এ এবং বি ইউনিটেও কিন্তু সে এই যোগ্যতাটা দিয়ে পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ যার যার ইউনিটের, অর্থাৎ যেই বিভাগের যে যোগ্যতা সে যেই বিভাগেই পরীক্ষা দেখ না কেন, অর্থাৎ বিজ্ঞানের যে যোগ্যতা সে যেই ইউনিটেই পরীক্ষা দেখ না কেন তার এই একই যোগ্যতা কার্যকর হবে। আচ্ছা, তো এবার আমরা বিভিন্ন ইউনিটে বিভিন্ন বিভাগ ভিত্তিক সাবজেক্ট ওয়াইজ যে মানবন্টন আছে সেটা দেখব। প্রথমে যদি এ ইউনিটে দেখি, এ ইউনিটে বিজ্ঞানের শিক্ষার্থীদেরকে পদার্থ, রসায়ন এই দুইটাতে বাধ্যতামূলক এবং জীববিজ্ঞান বা গণিত দুইটা থেকে যে কোনো একটা অপশনাল থাকবে, যেটা অপশনাল থাকবে না সেটাতে উত্তর করতে হবে এবং অপশনালের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দুইটার একটা দাগানো যাবে। তাহলে আমরা সর্বমোট এখান থেকে 4টাকে দাগাবো, তাহলে 4 × 15 যদি দিই তাহলে হচ্ছে 60, এখান থেকে 60 নাম্বার হচ্ছে এমসিকিউ এবং লিখিত হচ্ছে 40 এবং জিপিএ তে 20 নাম্বার, মোট হচ্ছে 120। তারপর যদি বাণিজ্য বা মানবিকের দিকে খেয়াল করি তাহলে হচ্ছে বাংলা, ইংরেজি এবং আইসিটি এই তিনটাতে হচ্ছে মাস্ট 15 করে দাগাতে হবে এবং তারপর হচ্ছে পরিসংখ্যান, ভূগোল, অর্থনীতি, মনোবিজ্ঞান এই 4টা থেকে যে কোনো একটা দাগাবো এবং তাহলে হচ্ছে 4 × 15 = হচ্ছে 60 আর হচ্ছে লিখিত 40, তাহলে জিপিএ 20, তাহলে 120। ওকে, এবার যদি আমরা বি ইউনিটের দিকে খেয়াল করি, এই বি ইউনিট হচ্ছে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য, কারোর জন্য আলাদা কোনো মানবন্টন নাই, সবার জন্য একই মানবন্টন, অর্থাৎ সবাই একই মানবন্টনে পরীক্ষা দিবে। সেখানে বাংলা অথবা অ্যাডভান্স ইংলিশ, এই অ্যাডভান্স ইংলিশটা হচ্ছে যারা ইংরেজি ভার্সনে পড়াশোনা করেছে বা ও লেভেলের তারা হচ্ছে বাংলার পরিবর্তে অ্যাডভান্স ইংলিশ দাগাবে, এক্ষেত্রে যে কোনো একটা দাগাবে এবং মার্কস হচ্ছে 15। তারপর ইংরেজিতে 15 বাধ্যতামূলক, সাধারণ জ্ঞান হচ্ছে 30, এখানে সাধারণ জ্ঞানে কিন্তু খুব বড় মাপের একটা মার্কস। তোমরা জানো যে কদিন পর আমাদের সাধারণ জ্ঞানের হচ্ছে একটা ব্যাচ আসবে, ইনশাআল্লাহ সেই ব্যাচটাতে তোমাদের এমসিকিউ এবং রিটেন সবকিছু পড়িয়ে দেওয়া হবে এবং এছাড়াও কিন্তু আমাদের একটা টপিক সলভিং ব্যাচ থাকে প্রতি বছর, যে ব্যাচটা থেকে গত বছর আমরা অনেক বেশি সফলতা পেয়েছি, যেখানে আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের সবগুলো টপিক ধরে ধরে এক্সাম নিয়ে টপিক সলভ করে শেষ করে থাকি। তো ইনশাআল্লাহ খুব সুন আসছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা সাধারণ জ্ঞানে 30, তাহলে এভাবে হচ্ছে 15 15 30 আর 30 মোট 60 নাম্বার হচ্ছে এমসিকিউ তে বি ইউনিটে। তারপর লিখিততে হচ্ছে 40 নাম্বার, সেখানে বাংলাতে 20 এবং ইংরেজিতে 20। আচ্ছা, এবার সি ইউনিটে বাণিজ্যের শিক্ষার্থীরা উত্তর করবে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি, এই 4টা মাস্ট এবং এই 4টার পাশাপাশি হচ্ছে মার্কেটিং বা ফাইন্যান্স, তাহলে 5টা আর প্রত্যেকটাতে হচ্ছে মার্ক থাকবে 12 করে, তাহলে 5 × 12 হচ্ছে 60, তাহলে এখানে এমসিকিউর মার্কস হচ্ছে 60। তারপর লিখিতর দিকে যদি যাই তাহলে লিখিততে হচ্ছে বাংলাতে 10, ইংরেজিতে 10, হিসাব বিজ্ঞানে 7, ব্যবসায় নীতিতে 7 এবং মার্কেটিং অথবা ফাইন্যান্স এই দুইটার একটা থেকে হচ্ছে 6, তাহলে এভাবে করে মোট 40 নাম্বার, তাহলে 60 এবং 40 সাথে হচ্ছে জিপিএ তে 20, তাহলে বাণিজ্য শিক্ষার্থীরা এভাবে উত্তর করবে, মোট নাম্বার 120। আচ্ছা, তারপর সি ইউনিটে বিজ্ঞান বা মানবিকের শিক্ষার্থীরা হচ্ছে বাংলা, ইংরেজি এবং আইসিটি এই তিনটাতে বাধ্যতামূলক, এই তিনটাতে 12 করে মোট 36 এবং গণিত, অর্থনীতি, পরিসংখ্যান এই তিনটা থেকে মোট দুইটাতে উত্তর করবে, সেখানে হচ্ছে সে 12 করে 24, তাহলে হচ্ছে কি 36 আর 24 হয় 60, অর্থাৎ এমসিকিউ তে 60 নাম্বার এবং হচ্ছে লিখিততে বাংলায় 10, ইংরেজিতে 10, আইসিটিতে 10 এবং এই তিনটা থেকে যে কোনো একটা উত্তর করবে, সেখানে হচ্ছে সে পাবে সেখানে হচ্ছে 10, তাহলে হচ্ছে কি আমরা পাচ্ছি 4 × 10 = 40, তাহলে এমসিকিউ 60 এবং লিখিত 40 এবং জিপিএ হচ্ছে 20। আচ্ছা, তো এই ছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের মানবন্টন, আবেদন যোগ্যতা এবং অন্যান্য সব আলোচনা। আশা করছি তোমাদের আর কোনো প্রশ্ন জানার থাকবে না, সবগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু তবুও যদি হচ্ছে কোনো কারণে তোমাদের কোনো প্রশ্ন মিসিং হয়ে যায় তাহলে কমেন্টে জানাবা, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের চ্যানেলটিতে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবা এবং আমাদের ফেসবুক চ্যানেল হচ্ছে
একটা লাইক দিয়ে রাখবা যেন পরবর্তী সমস্ত ভিডিওগুলো পাও। আর কোন কোন বিষয়ের ভিডিও তোমরা চাও সেটা আমাকে জানাবা। আচ্ছা, আরো একটা বিষয় এখানে হচ্ছে চারুকলা, এই চারুকলা নেটটা সবার জন্য। এখানে হচ্ছে 7.50 থাকলে সবাই পরীক্ষা দিতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে আইবিএটাও সবার জন্য, যেখানে মানবন্টন গুলো হচ্ছে অ্যানালিটিক্যাল এবিলিটি, গণিত, তারপর হচ্ছে ওই বিশ্লেষণ দক্ষতা, মেন্টাল এবিলিটি, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে এখানে পরীক্ষা হয়। এবং এখানে ইংলিশগুলো একটু হার্ড হয়, ইংলিশ থেকেও প্রশ্ন থাকে, বাট এখানে তুমি চাইলে পরীক্ষা দিতে পারবা, যে কোনো গ্রুপ থেকে পরীক্ষা দিতে পারবে এবং সিটের কোনো বাধ্যবাধকতা নেই। আর এই চারুকলাও হচ্ছে সবার জন্য। ঠিক আছে, তো এটুকুই ছিল আজকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।